কর্ণাটকের মাইসোরের বিখ্যাত ও প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই সুবিশাল সাততলা গোপুরম বর্তমানে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। আমরা এসেছি সোমনাথপুরে। হোয়সলা রাজা নরসিংহ তৃতীয় সেনাপতি সোমনাথ দণ্ডনায়ক নির্মাণ করেছিলেন। স্থাপত্য ও শৈলীর দিক দিয়ে বিচার করলে এই মন্দিরটি হোয়সলা স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ। মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মস্থান ছিল না, যেমন রামায়ণ ও মহাভারতের দৃশ্য খোদাই করা আছে। টিপু সুলতান মসজিদ, টিপু সুলতানের ডেথ প্লেস। বিশাল সুন্দর সবুজের সমারোহ। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মাইসোরের আমাদের সেকেন্ড ডে। কালকে এসছি বিকেলবেলা এসে আমরা প্রথমে দেখে নিয়েছি হচ্ছে মাইসোর প্যালেস এবং মাইসোর প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড শো। আর আজকে আমরা সকালবেলা একটু লেট হয়েছে, আর আমরা এখানে কিছু লোকাল সাইট করব, সবগুলো করব না। তার মধ্যে আমরা প্রথমে যাবো হচ্ছে চামুন্ডা দেবী টেম্পল। ওখানে 2-3টে জায়গা আছে, সেটা দেখে নেব। তারপর সেখান থেকে চলে যাব হচ্ছে আমরা সোমনাথপুরম, একটু দূরে, মেন সিটি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। তারপরে যদি সময় হয় আমরা যাব হচ্ছে বৃন্দাবন গার্ডেন এবং কেআরএস ড্যাম, ওই জায়গাটায়। তারপরে সময় বাঁচলে আরও কিছু। চলুন আমরা পৌঁছে যাই সেই জায়গাগুলোতে, আর আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তো আমাদের সঙ্গে আমরা এখানকার একটা গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিয়েছি, আর আমাদের গাড়ি হুন্ডাই ইটিওস। তো আমাদের সেই গাড়ি ভাড়া এই টোটাল সাইট সিনের জন্য টোটাল খরচা পড়বে 3000 টাকা। আমাদের ড্রাইভার জি আছে স্বামীজি, তো স্বামীজি আমাদের এইখানে লোকাল সাইট সিন করবে। আপনারা কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করে, ফোন নম্বর আমি দিয়ে দেবো স্ক্রিন অ্যান্ড ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে কিন্তু এই মাইসোরে আসলে এই লোকাল সাইট সিন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন চলেছি চামুন্ডা দেবী টেম্পলের দিকে। মাইসোর মেইন টাউন থেকে চামুন্ডা দেবী টেম্পল ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার মতো। যেতে যেতে আপনাদের সামনে দেখাবো। আর সেখানে সঙ্গে আছে একটি ভিউ পয়েন্ট, সেখান থেকে পুরো একটু পাহাড়ের উপরে, যেহেতু পুরো মাইসোর শহরটা দেখা যায়। বিশেষ করে সন্ধ্যাবেলা যদি ওই সময়টা যান তবে কিন্তু বেশ ভালো লাগবে। আমরা যেহেতু সময় পাবো না সন্ধ্যাবেলায়, গতকালও এসেছিলাম, লেট হয়েছিল আসতে, তো সন্ধ্যাবেলা সে দেখতে পাচ্ছি না। আমরা যাবো হচ্ছে এখন দিনের বেলা থেকে যেটুকু ভিউ দেখা যায় চেষ্টা করব, রিয়েলাইজ করব কল্পনা চোখে যে কীরকম লাগতে পারে। তো চলুন এখন যাচ্ছি চামুন্ডা হিলসের দিকে। এটা হচ্ছে কার পার্কিং। এখানে গাড়ি পার্ক করে দেখুন, এখানে প্রচুর দোকানপাট আছে, ফুল ডালা পাওয়া যাবে, এখানে ডালা নিতে পারেন। আর এদিকে যেতে হবে চামুন্ডা দেবী মন্দিরের দিকে, সিঁড়ি বেরিয়ে এই রাস্তা ধরে যেতে হবে চামুন্ডা মাতা টেম্পলের দিকে। বেশ ভালো ভিড় আছে, কিন্তু ছুটির দিনে থাকলে কিন্তু বেশি ভিড় হবে। আজকে মঙ্গলবার, সেই তুলনায় কিন্তু বেশ ভালো ভিড় লাগছে। ছুটির দিন বা অন্যান্য সময় কিন্তু বেশ ভালো ভিড় হয় জায়গাতে। প্রসাদ টাইমিং সকাল 7:30 থেকে 10টা এবং দুপুর 12টা থেকে বেলা 3:30 পর্যন্ত। মহিষাসুর মর্দিনী চামুণ্ডেশ্বরী দেবীর মন্দির কর্ণাটকের মাইসোরের বিখ্যাত ও প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরটি মাইসোর শহরের দক্ষিণে প্রায় 13 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3889 ফুট উচ্চতায় চামুন্ডা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে আসলে আপনি এখানে যখন টিকিট কাউন্টার আছে, 100 টাকা দিয়ে স্পেশাল টিকিট কেটে কিন্তু ভিড় কিছুটা হলেও এড়িয়ে যেতে পারবে। আর এদিকে আশেপাশে কিন্তু প্রচুর লোক এসছে। আর এই হচ্ছে চামুন্ডা দেবী টেম্পল। দেখুন এখানে সব ফুলের ডালা সাজানো আছে। এরকম দেখুন রেলিং করা আছে, রেলিংয়ের ভিতর দিয়ে যেতে হবে। এরকম ঘুরিয়ে কিন্তু অনেকখানি বেশ ভালো ভিড়, দেখেছেন? ভিড় ক্রস করে যেতে হবে। চারিদিকে এরকম রেলিং দেওয়া। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ভিতরে ফটোগ্রাফি করতে পারবো না। তো এখান থেকেই হয়তো শেষ। ওই সামনে লেখাও আছে ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি আর প্রহিবিটেড। ঐতিহাসিক পটভূমি বলতে গেলে কিংবদন্তি অনুযায়ী মহিষাসুর নামক অসুর রাজা একসময় মাইসোরকে তার রাজধানী করে রাজত্ব করত। দেব দানব যুদ্ধে সে দেবতাদের পরাজিত করেছিল। তখন দেবীর আবির্ভাব হয় এবং মহিষাসুরকে বধ করেন চামুন্ডা রূপে। তাই দেবী এখানে চামুণ্ডেশ্বরী নামে পূজিত হন। মহিষাসুরের নামটাও এসছে মহিষাসুর শব্দ থেকে, যা পরে মাইসোরে রূপ নিয়েছে। এই মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। 1200 শতাব্দীতে হোয়সলা রাজবংশের সময় মন্দির নির্মাণ শুরু হয়। পরবর্তীতে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা মন্দিরটি সংস্কার ও সম্প্রসারণ করেন।
1700 শতকে মাইসোরের মহারাজারা, বিশেষ করে রাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থ মন্দিরের গোপুরম, যা প্রবেশদ্বার টাওয়ার নামে পরিচিত, নির্মাণ করেন। এই সুবিশাল 7 তলা গোপুরম বর্তমানে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। স্থাপত্য বৈশিষ্ট্য বলতে গেলে দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরে সুন্দর খোদাই করা স্তম্ভ ও ভাস্কর্য রয়েছে। দেবীর মূল মূর্তি কালো পাথরের, সোনার আবরণে সজ্জিত এবং নানা অলঙ্কারে শোভিত। মন্দিরের প্রবেশপথে মহিষাসুরের একটি বিশাল ভাস্কর্য রয়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করলে চামুণ্ডেশ্বরী দেবী মাইসোরের রাজ পরিবারের অধিষ্ঠাত্রী দেবী। দশেরা উৎসবের সময় এই মন্দির বিশেষভাবে সজ্জিত হয় এবং হাজার হাজার ভক্ত সমবেত হন। মন্দিরের চারপাশ থেকে পুরো মাইসোর শহরের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। আমরা আছি চামুণ্ডা মাতা টেম্পেলের পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে। পুরো মাইসোর শহরটা দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। পুরো পাখির চোখে 360 ভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন পুরো মাইসোর সিটি। আমরা এখন চলেছি চামুণ্ডা দেবী টেম্পল থেকে প্রায় 45 কিলোমিটার দূরে সোমনাথপুরমে বিষ্ণু মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি, যা এই মহীশূরের একটি খুবই সুন্দর জায়গা, যা কিনা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমরা এসেছি সোমনাথপুরের মন টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। এটা সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এই গেট দিয়ে ঢুকতে হবে। গেট দিয়ে ঢুকে সামনে টিকিট কাউন্টার আছে, আমার সাথে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে। এই গেট দিয়ে ভিতরে ঢুকে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে QR কোড স্ক্যান করে ID নম্বর দিয়ে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন। আপনার মোবাইলে স্মার্টফোনের মাধ্যমে টিকিট কেটে ভিতরে চলে যেতে পারবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে টিকিট কাউন্টার কী হবে, ইন্ডিয়ানদের হচ্ছে 20 টাকা করে, ফরেনার 250 টাকা, আর বাচ্চাদের 14 বছর বয়স পর্যন্ত ফ্রি। আর প্রসিডিওরটা এখানে পরিষ্কার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি সোমনাথপুরা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে খ্যাতি সম্পন্ন করেছে। এখানে আছে একটি সুন্দর টেম্পেলের কারুকার্যটা এখানে আপনাকে দেখানোর সময় বা আমরা যখন দেখব আমাদের কিন্তু মুগ্ধ করে দেবে। আর তার সঙ্গে এখানকার এই সুন্দর বাগিচাটা দেখুন, সুন্দর ফাঁকা একদম, এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে এই হচ্ছে এই সোমনাথপুরার পুরো কমপ্লেক্সের ভিতরে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। সোমনাথপুরা টেম্পল সামনেই দেখা যাচ্ছে, সুন্দর কারুকার্য সম্মিলিত এই টেম্পলটি। তো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম সোমনাথপুরের কেশব টেম্পল, যা কিনা ইংরেজিতে বলা হয় চেন্না কেশব টেম্পল। এখানে জুতো খুলে এই হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। এই দ্বার দিয়ে আপনাকে যেতে হবে এই সোমনাথপুরা টেম্পলের ভিতরে। তো চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক। সুন্দর দ্বারটা দেখুন, আর এই স্থাপত্যগুলো দেখুন। আপনারা মাইসোরও আসলে মাইসোর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এখানে আপনারা কিন্তু এসে একটা বেলা কাটিয়ে যেতেই পারেন, বেশ ভালো লাগবে। সোমনাথপুরের কেশব টেম্পল, যা কিনা ইংরেজিতে বলা হয় চেন্না কেশব টেম্পল। 1268 খ্রিস্টাব্দে হোয়সলা রাজা নরসিংহ তৃতীয় সেনাপতি সোমনাথ দণ্ডনায়ক নির্মাণ করেছিলেন, যা এই অঞ্চলে একটি কৃষি বসতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই শহর তার নামেই পরিচিত হয়েছিল। এটি মূলত বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত এবং এর স্থাপত্যে হোয়সলা শৈলীর সূক্ষ্ম কারুকাজ ও নকশা দেখা যায়, যা কালক্রমে মুসলিম আক্রমণের শিকার হয় এবং পরে বিজয়নগর ও মহীশূরের রাজাদের দ্বারা পুনরুদ্ধার করা হয়।
মূল মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো এই ভিতরে কারুকার্যগুলো দেখুন, পাথরের কি নিখুঁত শিল্পকলা। পাথরের কাজগুলো দেখতে কিন্তু অদ্ভুত লাগছে। ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রী বিষ্ণু। তো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম সোমনাথপুরের কেশব টেম্পল, যা কিনা ইংরেজিতে বলা হয় চেন্না কেশব টেম্পল। সোমনাথপুরের কেশব টেম্পল 1268 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটি হৈসলা রাজা নরসিংহ তৃতীয়ের সেনাপতি সোমনাথ দণ্ডনায়ক কর্তৃক নির্মিত। সোমনাথ দণ্ডনায়ক তার নামে একটি গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে একটি অগ্রহারা স্থাপন তৈরি করেছিলেন, যার কেন্দ্রে এই মন্দিরটি নির্মিত হয়। স্থাপত্য ও শৈলীর দিক দিয়ে বিচার করলে এই মন্দিরটি হৈসলা স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ, যেখানে দেবদেবীদের এবং ভারতীয় মহাকাব্য যেমন রামায়ণ ও মহাভারতের দৃশ্য খোদাই করা আছে। মন্দিরের নকশার বিশেষত্ব হল এর ত্রিকুটা, যা তিনটি মণ্ডপ শৈলী, যা তিনটির পবিত্র স্থানকে সংযুক্ত করে। মন্দিরের দেওয়ালে বিভিন্ন শিল্পীর কাজ দেখা যায়, যেখানে সূক্ষ্ম কারুকার্য ও নকশা অন্তর্ভুক্ত আছে। কারুকার্যগুলো দেখুন, পাথরের কি নিখুঁত শিল্পকলা। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে খোদাই করা আছে এবং তার সঙ্গে বিভিন্ন পশু পাখিরও মূর্তি কিন্তু এখানে খোদাই করা আছে। অভূতপূর্ব। আপনারা এখানে আসলে মাইসোরের এটা কিন্তু অবশ্যই মিস করবেন না। দেখুন শিল্পকলাগুলো দেখুন, অভূতপূর্ব। পুরো মন্দির চত্বরটা কিন্তু এরকম ভাবে সাজানো গোছানো এবং পুরোটাই পাথরের এরকম কাজের। মাইন্ড ব্লোয়িং, অভূতপূর্ব সুন্দর।
কিছুটা সময় নিয়ে একটু দেখা কিন্তু বেশ ভালো, কেননা প্রত্যেকটা জিনিস এখানে যদি গাইড নেন, গাইড কিন্তু আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে এবং সেক্ষেত্রে সময় নিয়ে আপনারা কিন্তু এখানে আসবেন। ঘন্টা দেড়েক থেকে দুয়েক সময় কিন্তু এখানে লাগবে। দেবে স্নান হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে জল বেরিয়ে এই চলে যায় এদিকে। চোদ্দশো শতাব্দীতে মুসলিম আক্রমণের ফলে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত মালিক কাফুর এবং মোহাম্মদ বিন তুগলকের আক্রমণের ফলে মন্দিরের প্রতিমা ও স্থাপত্যের ক্ষতি হয়েছিল। পরবর্তীতে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এবং মহীশূর এর উড়িয়ার রাজবংশ মন্দিরটিকে পুনরুদ্ধার করে। মন্দিরের গুরুত্ব এবং ঐতিহ্য। মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মস্থান ছিল না, বরং একটি হোয়সালা সাম্রাজ্যের শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের এক গৌরবময় ঐতিহ্য বহন করে। বর্তমানে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত, যেখানে এর স্থাপত্য ও কারুকার্য আজও পর্যটকদের মুগ্ধ করে। একটা ব্রিজ, ডান দিকে আরেকটা ব্রিজ। আমরা ক্রস করছি কাবেরী রিভার ব্রিজ বাই রোড। দক্ষিণ ভারতের অন্যতম নদী হচ্ছে কাবেরী। কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এই তিনটে নদীর উপর নির্ভর করে সাধারণত দক্ষিণ ভারত চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কাবেরী নদী। আর এখন সুন্দর নদীর মধ্যে কোনো এক মাঝি নৌকো করে যাচ্ছে, নৌকো বিহার। বন্ধুরা, আমরা চলে এসেছি রঙ্গপত্তনমের কাছাকাছি। তো রঙ্গপত্তনমে ঢোকার ঠিক আগে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। তো চলুন রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, আর সামনে আপনাদের দেখাচ্ছি। অন্নপূর্ণা হোটেল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলুন ভিতরে যাওয়া যায়, দেখি কি আছে। তো আমরা খাবার পেয়ে গেছি। খাবার এসছে একটা, আমরা পাঞ্জাবি থালি নিয়েছি। পাঞ্জাবি থালিতে আছে ভেজ, সবজি, পনির, রুটি, রাইস, ডাল, ছোলা মটর, সুজি, আর সবজি, রায়তা, এখানে আছে কার্ড। তো এটা হচ্ছে আমাদের দুপুরে আজকের লাঞ্চ। তো এটা খেয়ে নিই। আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে কার্ড রাইস, আর এখানে আছে হচ্ছে পাঁপড়, আর সঙ্গে চেয়েছি একটু লবণ আর চিনি অল্প চেয়ে নিয়েছি। বন্ধুরা, এসে পৌঁছেছি শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানের মসজিদে। তো আমি যেখানে আছি এর ঠিক পাশেই আছে টিপু সুলতানের মসজিদ, এই দূরে দেখা যাচ্ছে। আর তার সঙ্গে এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার দেখি কি আছে এখানে। এই ডান দিকে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে হবে। কিন্তু টিকিট কাউন্টার এখন বন্ধ দেখছি, কি সিস্টেম জেনে নিচ্ছি। আর কিছু ক্যাফেটেরিয়া আছে। আর আমি এখন ভিতরে ঢুকবো না, কারণ আমাদের ফিরতে হবে আজকে ব্যাঙ্গালোরে। তো যতক্ষণ কম সময় এদিকে করা যায় আমি বাড়ি থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু এখানে কিছুটা সময় কাটাতে পারেন। টিপু সুলতান মসজিদ, এটা টিপু সুলতান মসজিদ। দেখুন কি সুন্দর, বাগিচা দিয়ে ঘেরা চারিদিকে, খুব সুন্দর লাগবে। আমাদের সময়ের অভাবের জন্য আমি ভিতরে ঢুকছি না। আর্কিওলজিক্যাল সার্ভে পুরো এই মিউজিয়ামটা রক্ষণাবেক্ষণ করে চলেছে। আমি বাইরে থেকেই ছবি তুললাম। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করে নিতে পারেন। এই হচ্ছে এখানকার জায়গাটা, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা যতগুলো প্রতিষ্ঠান এখানে আছে, যেগুলো রক্ষণাবেক্ষণ হয়ে থাকছে, সব কিন্তু এখানে অনলাইন টিকিটিং সিস্টেম। এই পাশেই আছে স্ক্যান অ্যান্ড পে। এখান থেকে টিকিট কেটে আপনি কিন্তু ভিতরে চলে যেতে পারেন। এখানে টিকিট ভাড়া হচ্ছে ওই পার হেড
20 টাকা করে। এই হচ্ছে টিপু সুলতান মসজিদের মেন এন্ট্রান্স। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এই হচ্ছে দৌলতাবাগের টিপু সুলতান মসজিদ। আপনারা চাইলে এখানে ঘোরাঘুরিতেও কিছুটা সময় কাটাতে পারবেন। আমরা সামনের রাস্তা ধরে এলাম, এসেই আমরা এখানে পৌঁছে গেলাম টিপু সুলতানের কবরস্থান বলেন বা টিপু শ্রীরঙ্গপত্তনমে যে যুদ্ধে হয়েছিল সেই যুদ্ধে টিপু সুলতানের যে মৃত্যু হয়েছিল যুদ্ধে, তো টিপু সুলতানকে কিন্তু এখানেই কবরস্থ করা হয়েছিল, আর এখানেই কিন্তু তিনি নামাজ পড়তে আসতেন। তো চলুন ভিতরের দিকে যাই। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি টিপু সুলতানের একটি মসজিদ। এখানে টিপু সুলতান তার নামাজ পড়ার সময় এখানে এসে নামাজ পড়তেন, আর তাকে এখানেই কিন্তু শেষমেশ কবরস্থ করা হয়েছিল। সেই জন্য এই জায়গাটার নাম এখন টিপু সুলতানের কবরস্থান বলেও অনেকে বলে এটা। আর মেনলি হচ্ছে এটা একটি মসজিদ যেখানে টিপু সুলতান তার সময় অনুযায়ী এখানে এসে নামাজ পড়তেন। টিপু সুলতানের মসজিদের পাশ দিয়ে হেঁটে দেখছি এখন পুরনো বাড়ি হয়ে গেছে বলতে গেলে, শুধু পাহাড় আড্ডা, আর লোকজন এখন একদম নেই বললেই চলে। তো এই মাইসোরে আসলে শ্রীরঙ্গপত্তনমের এই টিপু সুলতান প্যালেস এবং বা টিপু সুলতানের নামে মসজিদ যাই বলেন, তার সঙ্গে টিপু সুলতানের কবরস্থান যেটাই বলেন, তো সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে টিপু সুলতানের ডেথ প্লেস। শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে যখন টিপু সুলতানের মৃত্যু হয়েছিল ইংরেজদের দ্বারা, টিপু সুলতানের ডেড বডিটা কিন্তু ঠিক এই জায়গাতেই পাওয়া গেছিল। এই জায়গাটাকেই বলা হয় টিপু সুলতান ডেড প্লেস। 1799 সালের 4 মে শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানের যে যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের, এইখানেই কিন্তু সেই ডেড বডি পাওয়া গেছিল। আর তার স্মৃতির সৌধের জন্য এখানে একটি করে রাখা হয়েছে, দ্য বডি অফ টিপু সুলতান ওয়াজ ফাউন্ড হিয়ার। আমরা যাচ্ছি এখন বৃন্দাবন গার্ডেনের দিকে। বন্ধুরা, এসে পৌঁছেছি বৃন্দাবন গার্ডেনে। বৃন্দাবন গার্ডেনের একদম এন্ট্রির সামনে চলে এসেছি। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ঢুকবো হচ্ছে মেন গেট দিয়ে ভিতরের দিকে। চলুন টিকিটটা কেটে নিই। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেনের মেন গেট, আর এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিটে হচ্ছে 3 থেকে 6 বছরের 10 টাকা, অ্যাডাল্টদের 50 টাকা। টিকিট কেটে এই মেন গেট দিয়ে এই আছে ভিতরে, এখান থেকে ঢুকতে হবে ভিতরে। তো আমরা টিকিট কেটে নিয়েছি 50 টাকা পার হেড, অ্যাডাল্ট আর চাইল্ড 10 টাকা করে। বন্ধুরা, আছি বৃন্দাবন গার্ডেনের ভিতরে। চারিদিকে সবুজের সমারোহ দেখুন, বিশাল সুন্দর সবুজের সমারোহ। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আমার দেখে অনেকখানি সেই কাশ্মীরের চশমেশাহী গার্ডেনের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক সেই ধরনের চারিদিকে সুন্দর সবুজে মোড়া একদম এই সুন্দর একটি এই বৃন্দাবন গার্ডেন। আমি আছি বৃন্দাবন গার্ডেন, আর এই গার্ডেনের পাশে যে এই যে দেখা যাচ্ছে পুরো পাঁচিল দেওয়া এরিয়াটা, এটা হচ্ছে কেআরএস ড্যাম। মাতা কাবেরীর একটি আবক্ষ মূর্তি এখানে আছে, আর এর ঠিক তার পিছনেই আছে এই কেআরএস ড্যাম, এবং তার পিছনেই আছে কাবেরী নদীর বিশাল জলাধার। এই বৃন্দাবন গার্ডেনে হোটেল ময়ূর কাবেরী একটি রিসর্ট আছে, সেখানে চাইলে আপনি কিন্তু এখানে থাকতে পারেন। এই বৃন্দাবন গার্ডেনের মধ্যে এই রাস্তায় যেতে হয়। সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাচ্ছে কাবেরী নদীর। যদি উপরে উঠতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু উপরে ওঠা এলাও নেই। আর এই জায়গাটা কিন্তু বোটিং হয়, এখন জল একদমই শুকনো। আর দেখুন এই যে বোটগুলো কিন্তু এদিকে রাখা আছে, এখন বোটিং বন্ধ, এটা রেনোভেশন হচ্ছে।
রেনোভেশন হওয়ার পরে শীতকালে কিন্তু এই জায়গাটা বোটিং হয়। আর এই একটি ব্রিজের মতো করা আছে, এই ব্রিজের উপর দিয়ে এই পার থেকে ওপরে যেতে কিন্তু ওইদিকে একটু পার্কের অংশ আছে, সেদিকে যেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো চলুন ওদিকেও যাই এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিন্তু সামনের দিকে জলের বেশ ভালো আওয়াজ পাচ্ছি, জলের ধারা নেমে আসছে সামনেই, সেদিকেই যাই। চলুন দেখিয়ে দিই কি আছে সেটা। সামনে জলের ধারা যেটা বয়ে আসছে, ওদিকে আছে কাবেরী রিভার। সেই কাবেরী রিভারে হয়তো কোনো লক গেট খোলা থাকে, এই ক্যানেলের মাধ্যমে কিছুটা জল প্রবাহিত করা হচ্ছে। আর কিছুক্ষণ আগে যে জলের আওয়াজ পাচ্ছিলাম, এই হচ্ছে সেই জলের ধারা। এই নালা দিয়ে চলে যাচ্ছে এই মাইসোরের বিভিন্ন প্রান্তে। সামনে এই গেট দিয়ে গেলে কিছুটা দূরে আছে সেই জায়গাটা যেখানে এই বৃন্দাবন গার্ডেনে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। সন্ধ্যে 6:30 থেকে এন্ট্রি হয়, 7টা থেকে 8টা পর্যন্ত এখানে হয়। তো এই বছর বা এই সময় আমাদের হলো না টাইমের অভাবের জন্য। তা আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু হাতে পর্যাপ্ত টাইম নিয়ে আসবেন, যাতে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা আপনি দেখতে পারবেন। শুনেছি এটা খুব ভালো হয়। তো এই বছর আর হলো না, যদি অন্য সময় কোনো সময় আসি তাহলে এই ব্রিজ ক্রস করে এই আমার পিছন দিকে এখন, তো এখানে সেই প্রোগ্রামটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে আসবেন। এইখানে বোটিং হয়, বোটিংয়ের টিকিট এখান থেকে কাটা যেতে পারে। বিকেল 6টা পর্যন্ত হয়, পার হেড 40 টাকা করে নেয়। আর আপ অ্যান্ড ডাউন পার হেড 80 টাকা। আর 3 বছরের উপরে সবার ফুল টিকিট। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে আসলেই রাস্তায় এই দুটো হোটেল আপনি পেয়ে যেতে পারেন, হোটেল মোরো কাবেরী আর রয়্যাল অর্কিড। এই রাস্তা যাওয়া যায়। আর এদিকে আছে ডান দিকে টয়লেটে। যদি আপনাদের কোনো দরকার পড়ে এই গেট দিয়ে ঢুকে বাদিকে এসে কিছুটা ডান দিকে আসলে এই হচ্ছে টয়লেট যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, আমাদের মাইসোরের লোকাল সাইট সিন আজকে কমপ্লিট। আমরা এখন যাচ্ছি মাইসোর রেলওয়ে স্টেশন। তো আমরা মোটামুটি ঠিকঠাকই ঘুরেছি আজকে। আপনারা যদি যেতে চান, আমি আমাদের এই দাদা স্বামীজি ওনার ফোন নম্বর আপনাকে দিয়ে দেবো, স্ক্রিনে থাকবে। আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আপনারা এই মাইসোরের লোকাল সাইট সিনটা ঘুরে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের মাইসোর ট্যুর কমপ্লিট। মোটামুটি যে কটা পেরেছি ভালোভাবে দেখেছি, আপনাদের সামনে সেগুলো ভালো করে তুলে ধরার চেষ্টাও করেছি। আমরা এবার যাচ্ছি মাইসোর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমাদের 16227 মাইসোর থেকে চেন্নাই এক্সপ্রেসে আমরা যাবো এবার এখান থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। সন্ধ্যে 7:30 ট্রেন ছাড়বে। 7:30 ট্রেন ছেড়ে আমরা যাবো হচ্ছে ব্যাঙ্গালোর, যেটা পৌঁছাবে রাত্র 10:30টায়। ট্রেনে উঠিনি, ট্রেন দিয়ে দিচ্ছে অলরেডি 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ট্রেন ধরে আমরা যাব 16227 মাইসোর থেকে নালগোপা পর্যন্ত। সিগন্যাল হয়ে গেছে, চলুন উঠে পড়ি ট্রেনে। নির্ধারিত সময় ঠিক 7:30টায় ট্রেন আমাদের ছেড়ে দিল এই মাইসোর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো দেখা হবে সেই কেএসআর ব্যাঙ্গালোর স্টেশনে, যেখানে শিডিউল টাইম হচ্ছে রাত 10:30টায়। তো চলুন, বাই বাই মাইসোর। 16227 মাইসোর থেকে নালগুপ্পা যাওয়ার জন্য ট্রেন 7:30টায় একদম রাইট টাইমেই ছেড়ে দিল মাইসোর জংশন স্টেশন। আমাদের ডেস্টিনেশন এই ট্রেনে করে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত। সেখানে ট্রেন পৌঁছানোর কথা রাত 10:30টায়। 7:30 থেকে 10:30, 3 ঘন্টার জার্নিতে টোটাল 137 কিলোমিটার পথ পাড়ি দেবে। আর এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 45 কিলোমিটার প্রতি ঘন্টা।